নমস্কার বন্ধুরা, রঞ্জন একাডেমিতে অনেক অনেক স্বাগতম। তো আজকে 9 তারিখ। আজকে 9 তারিখ আবার নতুন করে ইন্টারভিউ শুরু হয়ে গেছে। আর আজকে ইন্টারভিউয়ে কী কী প্রশ্ন করা হলো সব কিছুর কালেকশন নিয়ে আমি কিন্তু চলে এসেছি। শুধু প্রশ্ন নয়, প্রশ্নের সাথে উত্তরও কিন্তু আজকে আমরা জানবো। তো আজকে ভিডিওটা একটু বড় হবে, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু খুব সহজভাবে আজকে আমরা একটু বুঝে নেব। তো দেখা যাক, প্রথম প্রশ্ন আজকে জিজ্ঞাসা করা হয়েছিল যেটা, আপেল রাজ্য কাকে বলা হয়? তো উত্তর হচ্ছে, হিমাচল প্রদেশকে সাধারণত আপেল রাজ্য বলা হয়। তবে ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে সবচেয়ে বেশি আপেল উৎপাদন হয়। ঠিক আছে, আপেলের রাজ্য যদি বলা হয়, আপেলের রাজ্য কিন্তু হিমাচল প্রদেশকে বলা হয় আপেল রাজ্য। তবে জম্মু এবং কাশ্মীরে সবচেয়ে বেশি আপেল উৎপাদন হয়। আচ্ছা, তারপরে 2 নম্বর প্রশ্ন, কমলালেবু শহর কোন শহরকে বলা হয়? উত্তর হচ্ছে, মহারাষ্ট্রের নাগপুরকে অরেঞ্জ সিটি বা কমলালেবুর শহর বলা হয়। মহারাষ্ট্রের নাগপুরকে। 3 নম্বর প্রশ্ন, ছন্দের জাদুকর কাকে বলে? উত্তর হচ্ছে, সত্যেন্দ্রনাথ দত্তকে বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর বলা হয় এবং তার সাথে সাথে তার ছদ্মনামও কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে। তার ছদ্মনাম ছিল নবকুমার, কবিরত্ন ইত্যাদি। তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থের নাম বেনু ও বীণা, কুহ ও কেকা, হোমশিখা ইত্যাদি। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে, বনের খবর কার লেখা? বনের খবর লেখাটি প্রমোদারঞ্জন রায়ের লেখা। এই বনের খবর লেখাটি কিন্তু প্রমোদারঞ্জন রায়ের লেখা। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে, বার্ডম্যান অফ ইন্ডিয়া, ভারতের বার্ডম্যান কাকে বলা হয়? উত্তর হচ্ছে, পক্ষী বিশারদ ডক্টর সেলিম আলী, অর্থাৎ ভারতের পক্ষী বিশারদ ডক্টর সেলিম আলীকে বার্ডম্যান অফ ইন্ডিয়া বলা হয়। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রূপকার কে? তো প্রশ্নের উত্তর হচ্ছে, পশ্চিমবঙ্গের রূপকার হলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি আমাদের রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন এবং স্বাধীনতার পর ও দাঙ্গা বিধ্বস্ত বাংলাকে পুনর্গঠনের তার প্রধান ভূমিকা তার কিন্তু ছিল। এই জন্য তাকে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়। তারপরের প্রশ্ন, হাওড়া জেলার সদর শহর কোনটি? তা হাওড়া জেলার সদর শহর হাওড়া জেলা নিজেই। এই কারণে উত্তরটি হবে, হাওড়া জেলার সদর শহর হলো হাওড়া। তারপরে প্রশ্ন, দিল্লি চলো স্লোগানটি কে দিয়েছিলেন? দিল্লি চলো স্লোগানটি দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপরে প্রশ্ন, লোকসভার স্পিকারকে শপথ বাক্য পাঠ করান কে? আচ্ছা, অর্থাৎ লোকসভার স্পিকার হিসেবে যে থাকেন তিনি যখন শপথ তাকে শপথ বাক্য কে পাঠ করান? তো উত্তর হচ্ছে, লোকসভার স্পিকার হিসেবে আলাদা কোনো শপথ নিতে হয় না। তিনি সাংসদ হিসেবে আগেই যে শপথ নেন, অর্থাৎ প্রোটেম স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। ঠিক আছে, লোকসভার স্পিকারকে আলাদাভাবে কোনো শপথ বাক্য নিতে হয় না। তিনি যখন সাংসদ হিসেবে আগেই যে প্রোটেম স্পিকারের কাছে শপথ গ্রহণ করেন, অর্থাৎ যদি ঘুরিয়ে বলা হয় তাহলে অর্থাৎ প্রোটেম স্পিকারকে শপথ বাক্য পাঠ করার রাষ্ট্রপতি। সবুজ বিপ্লবের জনককে? আচ্ছা, ভারতের যদি সবুজ বিপ্লব বলা হয় তাহলে ডক্টর এম.এস. স্বামীনাথন ভারতের ক্ষেত্রে, এবং যদি বলা হতো বিশ্বের ক্ষেত্রে বললে সেটা নরম্যান বোরলগ। ঠিক আছে, যদি গোটা বিশ্বের ক্ষেত্রে জিজ্ঞাসা করে তাহলে কিন্তু নরম্যান বোরলগ বলতে হবে। আর যদি ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় তাহলে বলতে হবে ডক্টর এম.এস. স্বামীনাথন। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তাহলে উত্তরটি হবে কিন্তু ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। 1858 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের পর এই পদ তৈরি করা হয়। 12 নম্বর প্রশ্ন, লাদাখের রাজধানীর নাম কি? তো লাদাখের রাজধানীর নাম হচ্ছে লেহ। ভাষার ভিত্তিতে ভারতের কোন রাজ্য প্রথম গঠিত হয়? তো ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য যেটি গঠিত হয় সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, 1953 সালে। তারপরে প্রশ্ন, ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রীর নাম কি? ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। জওহরলাল নেহরুর মৃত্যুর পর তিনি কিন্তু দায়িত্ব গ্রহণ করেছিলেন।
তারপরের প্রশ্ন, পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি? পৃথিবীর শুষ্কতম মরুভূমি হলো আটকামা মরুভূমি, যা দক্ষিণ আমেরিকাতে আছে। আটকামা মরুভূমি অর্থাৎ আটকামা ডিজার্ট হচ্ছে পৃথিবীর শুষ্কতম মরুভূমি, যা দক্ষিণ আমেরিকাতে রয়েছে। আচ্ছা, বলছে একটি আন্তর্জাতিক নদীর নাম বলুন। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এগুলি সবই আন্তর্জাতিক নদী। এরা একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, এই কারণে এগুলোকে আন্তর্জাতিক নদী বলা হয়। মিড ডে মিলের জন্য রাজ্য সরকার কত টাকা দেয়? আচ্ছা, মিড ডে মিলের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি যে রাজ্য এবং কেন্দ্র দুজন মিলে কিন্তু টাকাটা দেয় যৌথভাবে। তো সেক্ষেত্রে কেন্দ্র দেয় 60% এবং রাজ্য দেয় 40%। তো বর্তমান নিয়ম অনুযায়ী প্রাথমিকের রান্নার খরচ বাবদ রাজ্য নির্দিষ্ট অংশ বহন করে, যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। তো এখন বর্তমানে মিড ডে মিলের টাকা রয়েছে 6 টাকা 78 পয়সা প্রাইমারির ক্ষেত্রে, প্রাথমিকের ক্ষেত্রে, এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে 10 টাকা 17 পয়সা। তো সেই হিসেবে 40-60 বা 60-40 হিসেবে টাকা দেয়। মিড ডে মিলের দুটি সুবিধার মধ্যে শিশুদের পুষ্টির মান উন্নয়ন ও ক্ষুধা নিবারণ, এবং 2 নম্বর হচ্ছে বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি ও ভর্তির হার বৃদ্ধি করা। আমাদের দেশের জাতীয় সঙ্গীত কোন ছন্দে গাওয়া হয়? এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি। এটি নির্দিষ্ট লয়ে গাওয়া হয়, অর্থাৎ রবীন্দ্র লয়েই গাওয়া হয়। এটা গাওয়ার সময়সীমা 52 সেকেন্ড। যেহেতু এটি রবীন্দ্রসঙ্গীত, অর্থাৎ এটি রবীন্দ্র ছন্দেই গাওয়া হয়। ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে? ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হলেন ডক্টর এস জয়শঙ্কর, অর্থাৎ সুব্রমণ্যম জয়শঙ্কর। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো এশিয়া মহাদেশ। সহজ পাঠে উল্লেখিত কয়েকটি নদীর নাম। সহজ পাঠে উল্লেখিত কয়েকটি নদী যেমন অঞ্জনা, এছাড়া আছে উশ্রী নদী, এছাড়া আছে আত্রাই নদী। বিভিন্ন নদীর নাম কিন্তু উল্লেখ আছে। তাহলে সহজ পাঠে উল্লেখিত নদীগুলোর নাম অঞ্জনা, তারপরে আছে উশ্রী, আত্রাই ইত্যাদি। তারপরে প্রশ্ন হচ্ছে সহজ পাঠের ছবিগুলো সাদা কালো কেন হয়? তাহলে উত্তর হবে সহজ পাঠের ছবিগুলো বিখ্যাত শিল্পী নন্দলাল বসু এঁকেছিলেন। কারণগুলো হতে পারে তিনি লিনোকোট বা উডকাট পদ্ধতিতে ছবিগুলো এঁকেছিলেন, যা সাদা কালোতেই বেশি অর্থবহ। এটা শিল্পীর দিক থেকে এটা কারণ হতে পারে যে তিনি লিনোকোট বা উডকাট পদ্ধতিতে ছবিগুলো এঁকেছিলেন, এবং যা সাদা কালো থাকলেই সেটার বেশি অর্থবহ হয়। এছাড়া যদি বলা হয় যে রঙিন ছবির চাকচিক্য শিশুদের মূল পড়া ও ছবির ভাব থেকে বিচ্যুত না করে, এবং তারা যাতে নিজেদের কল্পনা শক্তিকে রং বসাতে পারে তার জন্য। এছাড়া 1930-এর দশকে রঙিন মুদ্রণ ব্যয় সাপেক্ষ ছিল। সেই সময়টাই রঙিন মুদ্রণ করা কিন্তু ব্যয় সাপেক্ষ ছিল। এটা একটা কারণ হতে পারে। এবং আজকের শেষ প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? তো আজকের শেষ প্রশ্নের উত্তরটা হচ্ছে নেদারল্যান্ডের রাজধানী হলো আমস্টারডাম। আমস্টারডাম হচ্ছে নেদারল্যান্ডের রাজধানী। তো এই ছিল আজকের 24টি প্রশ্ন। এছাড়া আরও অনেক প্রশ্ন কিন্তু জোগাড় করেছি, সেগুলোর উত্তরও কিন্তু আমি নিয়ে ভিডিও করে নেব খুব তাড়াতাড়ি। তো তোমাদের যদি এই পিডিএফটা লাগে দরকারে, তাহলে আমি পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে, কাজে দেবে তোমাদের। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকে সুস্থ থেকো এবং নিজের প্রস্তুতি চালিয়ে যাও।